আজকে আমরা শুরু করছি ক্লাস 12 এর সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক ডিভাইস যে চ্যাপ্টারটা আছে অর্ধপরিবাহী। এটা থেকে আমাদের বোর্ড এক্সামে বেশ কিছু নম্বর আসে, 8 থেকে 10 নম্বর আসবে। তো ভালো করে দেখবে, চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং অনেক কিছু আছে নতুন নতুন যেগুলো তোমরা আগে কখনো পড়োনি। তো প্রথম যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে বিচ্ছিন্ন পরমাণুর শক্তি স্তর এবং কঠিন পদার্থের শক্তি তত্ত্ব বা এনার্জি ব্যান্ড থিওরি, যেটা সেই জিনিসটি একটু ভালো করে বুঝে নিতে হবে। তো আমরা জানি কোয়ান্টাম তত্ত্ব অনুসারে শক্তির যে বিনিময় ঘটে সেটা কিন্তু কোনো নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। ঠিক তেমনই ইলেকট্রনের ক্ষেত্রেও যে শক্তিটা হয় সেটা কোনো ইলেকট্রনের যে শক্তি সেটা নিরবিচ্ছিন্ন বা কোনো একটা নির্দিষ্ট যেমন তেমনভাবে হবে না, সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। তো আমরা জানি ইলেকট্রনের ক্ষেত্রে তোমরা পড়েছো কতগুলি কক্ষপথ থাকে ইলেকট্রন, সেইগুলি ও যেগুলোকে বলা হয় অনুমোদিত কক্ষপথ। যেমন ধরো আমরা তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে যে শক্তি যে কোনো নিয়ম অনুসারে হবে না। তোমরা পরমাণুতে যেটা পড়েছো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কতগুলো কক্ষপথ আঁকছি, বা যেগুলোকে ইলেকট্রনীয় কক্ষ বা কোয়ান্টাম স্তর বলা হয়, তোমরা জানো। যেমন এনটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা কে, তারপরে এন, এম, এম, কয়েকটা আঁকলাম। তো এইগুলো হচ্ছে অনুমোদিত শক্তি স্তর। এখানে ইলেকট্রনগুলো বা এনটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো ইলেকট্রনগুলো এই সকল অনুমোদিত শক্তি স্তরে বা কোয়ান্টাম স্টেটে, এগুলো হচ্ছে কোয়ান্টাম স্টেট বা অনুমোদিত শক্তি স্তর। তো কোন একটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে এই শক্তি স্তরগুলো থাকে। তোমরা জানো এই কাজটুকে এল, এম, এন এগুলো দিয়ে লেখা হয়। তো কে কক্ষে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার হচ্ছে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে পাউলির অপবর্জন নীতি অনুসারে। তো আবার এই কক্ষগুলোকে কতগুলো কক্ষকে ভাঙা যায়, অরবিটালে ভাঙা যায়, তোমরা জানো। সেগুলো হচ্ছে আমাদের sp-df, তাই তো। যেমন ধরো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি দেখি, তার ক্ষেত্রে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে কত কথা হয় 1s2, 2s2, 2p6, 3s1। তো এইগুলো যে কক্ষক sp-df, এগুলো আমরা লিখছি s p df, এগুলোকে বলা হচ্ছে কক্ষক। এগুলোকে আবার উপকক্ষকে ভাঙা যায়, জানো আমরা। এস এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, এস এ ইলেকট্রন সংখ্যা দুটো, পিতে হচ্ছে 6টা, ডিতে হচ্ছে 10টা। আমাদের কি সূত্র এখানে চলে? এখানে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার অনুসারে এটা হয়। এর ভ্যালুগুলো হচ্ছে এল এর অনুসারে, এটাকে এলটাকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ কোয়ান্টাম সংখ্যা। এরকম করে দেখতে পাচ্ছি আমরা এর ক্ষেত্রে। যেমন 1s যদি বলি,
1s এ থাকে দুটো ইলেকট্রন, আমি এইভাবে দেখাচ্ছি ইলেকট্রনটাকে। 2s এও দুটো ইলেকট্রন থাকে, s এ ম্যাক্সিমাম দুটো থাকতে পারে। 2p তে থাকে হচ্ছে 6টা। 3s এ থাকে একটা, সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখাচ্ছি। s এ কিন্তু ম্যাক্সিমাম আমাদের থাকতে পারে হচ্ছে দুটো ইলেকট্রন। ঠিক আছে, এর যে রিলেশন সেটা হচ্ছে L = n-1, মানে s এর ক্ষেত্রে s হলে l এর ভ্যালুটা 0। ঠিক আছে, p এর ক্ষেত্রে বুঝতে পারছো আমাদের l এর ভ্যালুটা 1। তো কক্ষকগুলোতে ইলেকট্রন সংখ্যার যে সূত্র সেটা হচ্ছে কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, 2 × 12 + 1 দেখতেই পাচ্ছ এখানে বসালে এসে ম্যাক্সিমাম আসছে দুটো। ডি এর ক্ষেত্রে হচ্ছে তাহলে আমাদের এর ভ্যালুটা হচ্ছে 2, এফ এর ক্ষেত্রে হচ্ছে 3। এইভাবে আমরা ইলেকট্রনগুলো কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তো এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কক্ষকে ভাঙলে তাতে আমরা দেখতে পাচ্ছি কি এসটা হচ্ছে হাফলি ফিল্ড, মানে এখানে ইলেকট্রনটা আংশিক পূর্ণ আছে। তো যেগুলো তো আর এই যে অনুমোদিত শক্তি স্তরের মধ্যবর্তী যে অঞ্চলটা যেখানে ইলেকট্রন থাকতে পারে না বা প্রত্যেকটা কক্ষে ইলেকট্রন যে সংখ্যা সেটা তার ক্ষেত্রে যে এনার্জি রিলেশনটা তোমরা করেছিলে শক্তি সমান হয় -13.6 × z²/n²। ইলেকট্রন বলছে দেখা যাচ্ছে ঠিকঠাক, রাইট। তো সেখান থেকে আমরা শক্তি হিসাব করলে ইলেকট্রনগুলোর শক্তি প্রত্যেকটাতে নির্দিষ্ট। তো দুটো যে শক্তি স্তর এখানে দেখিয়েছি কোয়ান্টাম স্তরগুলোর মধ্যবর্তী যে গ্যাপ তাকে বলা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল। ফরবিডেন এনার্জি গ্যাপ। তো সিমিলারলি এর ক্ষেত্রেও যে এনার্জি গ্যাপগুলো থাকছে সেটাকে নিষিদ্ধ অঞ্চল বলা হচ্ছে, মানে এর মধ্যবর্তী কোনো স্তর থাকবে না যেখানে ইলেকট্রনের অস্তিত্ব আছে বা মধ্যবর্তী এই কক্ষে ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট, সকল ইলেকট্রনের শক্তি একই, পরেরটায় সকল ইলেকট্রনের শক্তি একই, এখানেও তাই। তো এটা একটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে এটা হলো যখন আমরা কোনো একটা কঠিন বা কেলাসিত পদার্থের কথা ভাবো। কঠিন বা কেলাসিত পদার্থের ক্ষেত্রে কি হয়, অসংখ্য পরমাণু তারা নির্দিষ্ট একটি নিয়ম অনুসারে ত্রিমাত্রিক নির্দেশ স্থলে সজ্জিত থাকে। 3D স্পেসে যেটা বলে জাফরি গঠন, কেলাস গঠনকে বা যেটাকে আমরা বলছি ল্যাটিস স্ট্রাকচার, জাফরি গঠন। তো জাফরি গঠনের ক্ষেত্রে এটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে একই অবস্থানে যেহেতু আমাদের আন্তঃপারমাণবিক ব্যবধানগুলো ছোট ছোট হয়, তো প্রত্যেকটা পরমাণুর যে শক্তি স্তর তার উপর যে পার্শ্ববর্তী বা দূরবর্তী যে পরমাণুগুলো আছে সেগুলোর কিন্তু কিছুটা প্রভাব থাকে, কক্ষস্থ ইলেকট্রনের বা নিউক্লিয়াসের প্রভাব থাকে। তার ফলে শক্তি স্তরগুলো বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে s এর 1s এর যে শক্তি স্তর বা 3s এর যে শক্তি স্তর তারা প্রভাবিত হয়। এইখানে যে শক্তি স্তরের যে ইলেকট্রনের শক্তির মান সেটা কিন্তু যখন কোনো একটা কেলাসের কথা ভাববো তখন একটা পরমাণুর কোনো কক্ষের বা কক্ষকের ইলেকট্রনের শক্তির ওপর অন্যান্য পার্শ্ববর্তী পরমাণুর যে ইলেকট্রনের কক্ষ তারা উপরিপাতিত বা ওভারল্যাপ করে শক্তি স্তরের যে ইলেকট্রনের শক্তির মানটাকে কিছুটা পরিবর্তন করে দেয়, এক হয় না। মানে বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে কোনো কক্ষকের যে ইলেকট্রনের শক্তি যখন কোনো একটা হিউজ পরিমাণ নাম্বার অফ অ্যাটম নিয়ে কোনো একটা কেলাস গঠন হচ্ছে তার ক্ষেত্রে কেলাসটার ক্ষেত্রে 3s এর শক্তি কিন্তু সেম হবে না। যদি আমরা ধরো দুটো সোডিয়াম পরমাণুর কথা ভাবি তাহলে 3s এর যে শক্তিটা সেটা দুটো অংশে ভাগ হয়ে যাবে। তিনটে পরমাণুর ক্ষেত্রে ভাবলে তাহলে তিনটে
ভাগে ভাগ হয়ে যাবে। সেটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখে নিই। তাহলে এই হচ্ছে আমাদের নিষিদ্ধ অঞ্চল, যেখানে ফরবিডেন এনার্জি গ্যাপ, যেখানে ইলেকট্রন থাকতে পারবে না। প্রত্যেকটার ক্ষেত্রে আছে গ্যাপগুলো কমছে, এনার্জি গ্যাপটা, এর ক্ষেত্রেও গ্যাপগুলো আছে, ফরবিডেন এনার্জি গ্যাপ বা এফ বি ডি, ফরবিডেন FED। তাহলে ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা, সেখানে কিন্তু ইলেকট্রনগুলো থাকতে পারছে না। তো এবার যখন কোন একটা কেলাস বা কঠিন পদার্থের কথা ভাববো, কঠিন পদার্থের শক্তি কোটিটা কি, এনার্জি ব্যান্ড বিষয়টা কি, তো সেখানে কি হচ্ছে তোমরা ঠিক করে লিখে নেবে, মুছে দিলাম এটা। আমরা যদি ধরো দুটো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে ভাবি, তাহলে সেই ক্ষেত্রে প্রথম যেটা প্রভাবিত হবে তার যে লাস্ট ইলেকট্রনীয় কক্ষক আছে যেটা 3s এর ইলেকট্রনের যে শক্তি, তার পার্শ্ববর্তী বা তার আশেপাশের যে ইলেকট্রনগুলো আছে বাকি অন্যদের 3s এর শক্তি দ্বারা প্রভাবিত হবে। ইলেকট্রনের শক্তি বা কক্ষপথগুলো কি করছে, উপরিপাতিত হয়ে যাচ্ছে। তার ফলে যদি দুটি সোডিয়াম পরমাণুর কথা ভাবা হয়, দুটি কঠিন কেলাসিত পদার্থের ক্ষেত্রে পরমাণুগুলি নির্দিষ্ট নিয়ম মেনে ত্রিমাত্রিক জাফরি গঠন, ল্যাটিস স্ট্রাকচার নির্দিষ্ট জাফরি গঠন করে। এর ফলে কোনো বিচ্ছিন্ন পরমাণু কোনো কক্ষকের ইলেকট্রনের শক্তি যা হয়, কেলাসের ক্ষেত্রে তা অনুরূপ হয় না। কারণ প্রতিটি পরমাণুর কক্ষস্থ ইলেকট্রনের শক্তি তার পার্শ্ববর্তী ইলেকট্রন ও পরমাণুর নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হয়। তার ফলে কি হয়, কোন একটা কক্ষের ইলেকট্রনের যে শক্তি সেটা একটা রেখার সাহায্যে দেখিয়েছি আমরা, 3s টাকে একটা রেখা, 2p টাকে একটা রেখা, 1s টাকে রেখা, সেই রেখাটার সাহায্যে আমরা দেখাতে পারবো না। ধরো যদি দুটো সোডিয়াম পরমাণুর কথা ভাবি, তাহলে তার ক্ষেত্রে প্রথম প্রভাবিত হবে তার যে লাস্ট কক্ষক যেটা আছে 3s এর একটা ইলেকট্রনের যে শক্তি, তার পার্শ্ববর্তী 3s এর একটা ইলেকট্রনের সেই 3s গুলো পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করে যাচ্ছে। ওভারল্যাপ করে গেলে তাদের কিন্তু একটা রেজাল্টেন্ট বা লব্ধি শক্তির মান পাওয়া যাচ্ছে। তার ফলে দুটো সোডিয়ামকে ভাবলে, তাহলে 3s টা দুটো
3s এনার্জিটা দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে। তো কেমন, যদি এদিকে আমরা দিই শক্তি আর এদিকে দিই আন্তঃপারমাণবিক ব্যবধান, নিকটবর্তী গুলো প্রভাবিত করলে দূরবর্তী গুলো করবে না। 3s তাহলে দূরের যেগুলো সেগুলো কিন্তু একই রকম হবে, কিন্তু নিকটবর্তী গুলোর ক্ষেত্রে এনার্জিটা দুটো অংশে স্প্লিট হয়ে যাচ্ছে। কেন স্প্লিট হচ্ছে? কারণ কোন একটা পরমাণু তার পার্শ্ববর্তী পরমাণু দ্বারা প্রভাবিত হচ্ছে, কিন্তু দূরে গেলে প্রভাবটা কমে যাচ্ছে। যত পারমাণবিক ব্যবধানটা যত বাড়ছে প্রভাব কম, যত কাছে আসছে তত বেশি প্রভাব। যত দূরত্বটা কমাবো, দুটো পরমাণুর মধ্যে ব্যবধানটা কমিয়ে দেবো, তত কিন্তু প্রভাবটা বেড়ে যাবে, কমে আমাদের প্রভাবটা বাড়বে। ঠিক তেমনই তো এইভাবে আমরা যদি পরমাণুর সংখ্যাটা বাড়াতে থাকি তাহলে কি হচ্ছে, যদি আমরা কতগুলো পরমাণুর কথা একসঙ্গে ভাবি, এটাকে আমি এ দিয়ে ডিনোট করছি, এটাকে ই দিয়ে, তাহলে ধরো আমি বললাম 6টা পরমাণু ভালো, তাহলে সেক্ষেত্রে 6টা দূরের গুলো একই থাকবে, দূরের গেলে প্রভাব পড়ছে না, কিন্তু 6টা হলে কেমন হচ্ছে। এইভাবে জিনিসটাকে একভাবে কন্টিনিউয়াসলি একটা যদি প্রকাশ করি, তাহলে টোটালটাকে আমরা একটা ব্যান্ড হিসাবে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে এনার্জি ব্যান্ড বা শক্তি কোটি। তার মানে আমরা এখন এটাকে কোনো রেখার সাহায্যে প্রকাশ করতে পারছি না, এদিকে এনার্জি দিয়েছি, এটা দুটো পরমাণু, এটা 6টা পরমাণু, 6টা অংশ ভাগ করেছি, তাহলে এইভাবে আমরা এটাকে দেখাতে পারি। তো শক্তি ব্যান্ডকে, তাহলে এটা 3sটা আমরা দেখিয়েছিলাম। 3s এর ক্ষেত্রে সোডিয়াম পরমাণু, এটা একটার ক্ষেত্রে দুটো যখন পাশাপাশি ভাবো, এটা যদি তার পার্শ্ববর্তী অনেকগুলোকে একসঙ্গে ভাবি, তার ক্ষেত্রে কিন্তু 3s এর এনার্জি 6টা ভ্যালু হতে পারে, 6টা অংশে ভাগ হয়ে যাবে, কারণ তারা 6টা পরমাণুর কথা ভাবলে, আরো বেশি করলে এরকম। তার ফলে একটার সঙ্গে একটা উপপরিপাতিত হচ্ছে, দিয়ে সেই 3s এর যে এনার্জি সেটাকে 6টা ভাগে স্প্লিট করে দিচ্ছে বা বিভাজিত করছে 6টা অংশ, মানে এরকম করে ভাবলে এই 3s তার 6টা। তার মানে আমরা যেটাকে 3s বলছিলাম সেটাকে এখন কিছুটা চওড়াভাবে দেখাতে হবে বা কোটির আকারে দেখাতে হবে, এটাকেই বলা হচ্ছে শক্তি ব্যান্ড বা শক্তি কোটি। এটাকেই আমরা নাম দিচ্ছি শক্তি কোটি। তাহলে কিসের জন্য হচ্ছে? কক্ষকগুলির উপরিপাতনের ফলে বা ওভারল্যাপের ফলে এনার্জিটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর ফলে এই শক্তি কোটির অস্তিত্ব চলে আসছে। বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে শক্তি কোটির কোনো অস্তিত্ব নেই, কিন্তু কোনো একটা কেলাসের কথা ভাবলে কেলাসের ক্ষেত্রে কিন্তু শক্তি কোটি হচ্ছে আমার অস্তিত্ব আছে। তার মানে আমরা যখন কোন একটা সোডিয়াম পরমাণুর কেলাসের কথা ভাববো বা কোনো কেলাসের কথা ভাববো, তার ক্ষেত্রে এগুলো কিন্তু কেমন ভাবে দেখাতে হবে? শক্তি কোটি। তাহলে আগে 1s টা ছিল এরকম, তাহলে এখন দেখাতে হবে এইভাবে। সোডিয়াম পরমাণুটা দেখাচ্ছে, সোডিয়াম পরমাণু দুটো আছে, তাহলে এটা ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে এটা হচ্ছে 1s এনার্জি ব্যান্ড বা 1s শক্তি কোটি। তারপরে ছিল 2s, এও দুটো ছিল, তাই এখানে লিখলাম 2s। তারপরে হচ্ছে 2p, 2p তে 6টা ছিল, মানে কমপ্লিটলি ফিল্ড, তাই এটাকে 2p টাকে কমপ্লিটলি ফিল্ড দেখাতে হবে। থ্রি এস একটা ছিল,
এই 3s-টাকে আমরা এসে কটা থাকতে পারে দুটো, তাই এটা হাফলি ফিল্ড, এটাকে এইভাবে দেখা যাচ্ছে। এবং এটা হলো 2p, এটা হলো 3s। এবার শক্তি বটিগুলোর মধ্যবর্তী যে গ্যাপ সেটাকে বলা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ। প্রত্যেকটাই ফরবিডেন এনার্জি গ্যাপ আছে। এইভাবে আমরা বিষয়টাকে দেখাবো। তো যদিও মেটালের ক্ষেত্রে ছবিটা একটু আলাদা হয়, এটা এখানটা ওভারল্যাপ করে থাকে ধরা হয়। তো এবার তাহলে শক্তিপটি তাহলে কি কতগুলি নিকটবর্তী পরমাণু পরস্পর উপরিপতনের ফলে বা ওভারল্যাপ করার ফলে যে নতুন ভাবে আমরা প্রকাশ করছি শক্তির স্তরগুলোকে বা কক্ষকগুলোকে, কক্ষকের যে শক্তি সেটাকে আমরা বলছি শক্তিপটি। তাহলে এইভাবে আমরা চিত্রের সাহায্যে বিষয়টাকে দেখিয়ে দিতে পারি। তো এবার দেখ এখানে দেখতে পাচ্ছি যে শক্তি স্তরগুলি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি তাদের সর্বোচ্চ যে শক্তি স্তর, তো শক্তি স্তরগুলো তাহলে বা শক্তিপটিকে আমরা কতগুলো ভাগে ভাগ করব? তাহলে শক্তি স্তরকে বা শক্তিপটিকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কোনগুলো? ইলেকট্রন দ্বারা পূর্ণ সর্বোচ্চ যে শক্তি স্তরটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে সেটাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এগুলো মেইনলি এগুলো প্রত্যেকটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলতে পারি। মেইনলি এটাকেই ভ্যালেন্স ব্যান্ড বলা হবে। ইলেকট্রন দ্বারা পূর্ণ সর্বোচ্চ যে শক্তি স্তর বা শক্তিপটি তাকেই বলা হচ্ছে যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড। প্রথমটা হচ্ছে যোজ্যতা শক্তি স্তর বা যোজ্যতা পটি। তাহলে ইলেকট্রন দ্বারা পূর্ণ সর্বোচ্চ শক্তি স্তরকে বলা হচ্ছে, এটি হচ্ছে ইলেকট্রন দ্বারা পূর্ণ সর্বোচ্চ শক্তিপটি বা শক্তি স্তর যেটা, সেটাকে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই ছবিতে এটা হলো যোজ্যতা পটি বা যোজ্যতা শক্তি স্তর। আর যোজ্যতা পটির উপরে যে শক্তি স্তরটা ইলেকট্রন শূন্য বা আংশিক পূর্ণ, ইলেকট্রন থাকবেই না বা ইলেকট্রন দ্বারা আংশিক, এটা হাফলি ফিল্ড আছে, আংশিক পূর্ণ আছে, তাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা হচ্ছে পরিবাহী পটি, পরিবহন বা পরিবাহী শক্তি স্তর। বা পরিবাহী পটি। তাহলে কি হলো? পরিবাহী পটিটা কি? যোজ্যতা পটির উপরে অবস্থিত, যোজ্যতা পটির উপরে অবস্থিত যে শক্তিপটি ইলেকট্রন বিহীন বা ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ। ইলেকট্রন থাকতেও পারে, হলেও থাকলে কেমন থাকবে? আংশিক পূর্ণ। এখানে যেমন হাফলি ফিল্ড আছে, তাদের বলা হয় পরিবাহী পটি।
আর যোদ্ধাপটি আর পরিবাহী। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপার মোস্ট ভ্যালেন্স ব্যান্ড মানে এগুলো প্রত্যেকটাই ভ্যালেন্স যোদ্ধাপটি, ইলেকট্রন যেগুলো পূর্ণ সেগুলো ভ্যালেন্স, আর তার উপরটা কন্ডাকশন, এগুলো ভ্যালেন্স ব্যান্ড। আর আপার মোস্ট ভ্যালেন্স ব্যান্ড এন্ড লোয়ার মোস্ট কন্ডাকশন ব্যান্ড মানে এই যে জায়গাটা, এই দুটোর মধ্যবর্তী যে ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি অঞ্চল সেটাকেই বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ বা পটিভেদ। এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে কি দাঁড়ালো, সর্বোচ্চ যে ভ্যালেন্স ব্যান্ড মানে আপার মোস্ট যে ভ্যালেন্স ব্যান্ড এবং লোয়ার মোস্ট যে কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যবর্তী যে শক্তি ব্যবধান তাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ বা হচ্ছে শক্তি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ বা পটিভেদ। ব্যান্ড গ্যাপ মানে পটিভেদ। তার মানে সর্বোচ্চ যোজ্যতাপটি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যোজ্যতাপটি ও সর্বনিম্ন মানে এর উপরে কিন্তু থাকতে পারে, এটা কন্ডাকশন ব্যান্ড, এটাও কন্ডাকশন ব্যান্ড। তাহলে আপার মোস্ট ভ্যালেন্স ব্যান্ড এন্ড লোয়ার মোস্ট কন্ডাকশন ব্যান্ড, এনার্জি গ্যাপ বিটুইন আপার মোস্ট ভ্যালেন্স ব্যান্ড এন্ড লোয়ার মোস্ট কন্ডাকশন ব্যান্ড ডিফাইন্ড অ্যাজ ব্যান্ড গ্যাপ। সর্বোচ্চ যোজ্যতাপটি ও সর্বনিম্ন পরিবাহী পটির মধ্যবর্তী নিষিদ্ধ শক্তি অঞ্চলকে মানে ফরবিডেন এনার্জি গ্যাপকে বলা হয় ব্যান্ড গ্যাপ বা পটিভেদ। তাহলে ব্যান্ড গ্যাপ কোনটা এখানে, আপার মোস্ট ভ্যালেন্স এন্ড লোয়ার মোস্ট কন্ডাকশন, এইটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। তো ব্যান্ড গ্যাপের মানের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইনসুলেটর বা অন্তরক পদার্থ, একটা কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ, আর একটা হলো সেমিকন্ডাক্টর যার বিহেভিয়ার ইনসুলেটর আর কন্ডাক্টরের মাঝামাঝি হয়, তাকে বলে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, যেটাই আমাদের এই চ্যাপ্টারের প্রধান আলোচনার বিষয়বস্তু। তো এবার শক্তিপটির ব্যবধান অনুসারে আমরা একটা ছবি আঁকবো এবং সেটা পরীক্ষায় খুব আসে, সেটা আমরা দেখে নেব। ঠিক করে লিখে নেবে। তাহলে শক্তিপটির আমাদের এনার্জি ব্যান্ড থিওরি বা শক্তি পটিতত্ত্ব অনুসারে পরিবাহী, অন্তরক ও অর্ধ পরিবাহীর তুলনা। তো দেখো প্রথম দেখাই যারা অন্তরক পদার্থ হয়, আমি ছবিগুলো আঁকি আগে। This is valence, এখানে একটা জায়গা করে হচ্ছে।
ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা অনেক বড়, এটা কোনো পদার্থের ক্ষেত্রে তিনটার মধ্যে। এটা মেইনলি ইনসুলেটর, this is conductor, and this is semiconductor. ওকে, তোমরা ছবিটা আঁকলাম দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে কার ক্ষেত্রে? এটা অন্তরকের ক্ষেত্রে। এটা পরিবাহী, সুপরিবাহী দ্বারা ধাতব পরিবাহী। এটা হচ্ছে অর্ধ পরিবাহী। এই হচ্ছে ঘটনা। এটা ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড completely filled, this is valence and this is valence, নিচেরটা আর উপরটা হলো কন্ডাকশন, হাফলি ফিল্ড, and this is overlapping region, একটা অঞ্চল দেখতে পাচ্ছি উপরিপাতিত অঞ্চল। তার মানে যারা ধাতব পরিবাহী তাদের আপার মোস্ট ভ্যালেন্স আর লোয়ার মোস্ট কন্ডাকশনটা একটার সঙ্গে একটা মিশে থাকে। তার মানে ওর ভেতরে কন্ডাকশন ইলেকট্রন অটোমেটিক্যালি থাকছে। আর এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, দিস ইজ কন্ডাকশন ব্যান্ড। এটা হচ্ছে এর ক্ষেত্রে মিশে নেই, এখানে এটা ব্যান্ড গ্যাপ, এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ বা এর ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ, এর ক্ষেত্রে এটা ব্যান্ড গ্যাপ। এনার্জিটাকে আমরা ইজি দিয়ে লিখব। ব্যান্ড গ্যাপ এনার্জিকে ডিনোট করা হবে ইজি দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো এদের ক্ষেত্রে যারা ধাতব পরিবাহী হয় তাদের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের মানটা খুব কম। এদের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের মান কম মানে শূন্য, কারণ আপার মোস্ট যেটা ভ্যালেন্স আর লোয়ার মোস্ট কন্ডাকশনটা কিন্তু একটার সঙ্গে মিশে আছে। তার মানে এদের মধ্যে কোনো নিষিদ্ধ শক্তি অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ নেই। দ্যাট ইজ মানে যেটা ব্যান্ড গ্যাপ পজিশনে থাকে, আপার মোস্ট ভ্যালেন্স আর লোয়ার মোস্ট কন্ডাকশনটা একটার সঙ্গে একটা মিশে থাকে। তার ফলে ওদের ভিতরে কন্ডাকশন ইলেকট্রন আগে থেকেই থাকে, পাঠাতে হয় না। মানে এনার্জি যখন দেবো এখান থেকে ইলেকট্রনগুলো জাম্প মেরে ওখানে যেতে হবে না, আগে থেকেই ওখানে কন্ডাকশন ইলেকট্রন তার জানি। ধাতব পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে একটা ব্যান্ড গ্যাপের ভ্যালু 0, মানে বাইরে থেকে কোনো এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে না আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এনার্জি জাম্প করানোর জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে ছবি, আমাদের এটা খেয়াল রাখতে হবে। ইনসুলেটরের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপের ভ্যালুটা মোটামুটি 6 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়, 6 ইলেকট্রন ভোল্ট। আর
সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মোটামুটি 0.6 ইভি, বিভিন্ন জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.78, সিলিকনের ক্ষেত্রে 1.12, বিভিন্ন ইলেকট্রন ভোল্ট। তো ছবিটা খুব ভালো করে তোমরা করে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। তো মনে রাখতে হবে তাহলে কি বলে দিলাম, সিলিকন অর্ধপরিবাহী দুটো আমরা জানি, যেটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, সিলিকন আর জার্মেনিয়াম। ঠিক আছে, সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে দুটো, তোমার ছবিটা ঠিক আসছে তো? ঠিকঠাক, হ্যাঁ পরিষ্কার আসছে। সিলিকন আর জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা সিলিকনের ক্ষেত্রে বললাম ওই 1.1 এর কাছাকাছি আসে, 1.1, 1.2, এটা প্রায় 1.2 ইভির কাছাকাছি আসে। এর ক্ষেত্রে 0.78 ইভির কাছাকাছি আছে। তো মোটামুটি ভ্যালুগুলো বিভিন্ন বইতে থাকে, অ্যাপ্রক্সিমেটলি 0.6। ওকে, তো জেনারেলি যাদের ক্ষেত্রে আমাদের সেমিকন্ডাক্টর হয় তাদের ক্ষেত্রে মোটামুটি 0.3 ইভি পর থেকেই সেমিকন্ডাক্টর প্রপার্টিটা দেখতে পাওয়া যায়, 0.3 ইভি। আর এটা হচ্ছে 6 ইভি, অনেকটা বেশি ব্যান্ড গ্যাপের ভ্যালুটা। এটা ছবিটা আমাদের গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেওয়া হবে। ঠিক আছে, তো এই ছবিটা আমাদের পরীক্ষায় আসে, তো এইভাবে দেখাতে হবে যেভাবে দেখিয়ে দিয়েছি। তো আর একটা কথা যেটা হচ্ছে, যারা ইনসুলেটর ইজিটা হচ্ছে 6 অন্তরক পদার্থের ক্ষেত্রে, মোটামুটি অন্তরকের ক্ষেত্রে বেশিরভাগ অন্তরকের ক্ষেত্রে 3 ইভি থেকে 5 ইভির মধ্যে ব্যান্ড গ্যাপের ভ্যালু থাকে, এটা মনে রাখবে। এটা 0.6 বা 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি মোটামুটি দেখতে পাচ্ছি, 1.2, 0.78 এরকম হলে তারা, এদের ক্ষেত্রে তো ব্যান্ড গ্যাপের ভ্যালু 0 হয়। তো এবার যখন আমরা বাইরে থেকে কোনো পরিমাণ আমরা চলে আসি, বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জায়গাটা, মানে এখান থেকে একটা ইলেকট্রনকে, ভ্যালেন্স থেকে ইলেকট্রন এখানে নিয়ে যেতে গেলে 6 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগছে, অনেকটা বেশি। তার ক্ষেত্রে অনেকটা কম, তাই এই ক্ষেত্রে সম্ভব আমার পরিবহন ক্ষমতা সামান্য হলেও আছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তো এবার যেটা বিষয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখন আমরা শুধুমাত্র অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিষয়টা ভাবি, সেমিকন্ডাক্টর, তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমি জাস্ট আপার মোস্ট ভ্যালেন্স আর লোয়ার মোস্ট কন্ডাকশনটা লিখলাম, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। ব্যান্ড গ্যাপ এনার্জিটা 0.61 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি আসবে। এক ইভি বা 0.6, 0.7 মোটামুটি একের কাছাকাছি থাকলেই হবে, একটা মনে রাখতে সুবিধা হবে। তো ঘটনা, আমরা যখন এটাকে কোনো বাইরে থেকে উত্তপ্ত করব বা বাইরে থেকে কিছু পরিমাণ এনার্জি সাপ্লাই করব, তখন কি হয়, সেই এনার্জিটা যদি ব্যান্ড গ্যাপ এনার্জির থেকে বেশি হয়ে যায়, যদি প্রযুক্ত শক্তি, যে শক্তিটা তাপ শক্তি হতে পারে, তড়িৎ শক্তি হতে পারে, গ্রেটার দেন ইজি হয়, সেক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করে, এক বা একাধিক ইলেকট্রন জাম্প করে, তাহলে কি হবে, যে বিষয়টা দাঁড়াচ্ছে, কন্ডাকশন ব্যান্ডে চলে গেলে এই ইলেকট্রনটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাকশন ইলেকট্রন, মানে তার ভেতরে কন্ডাকশন বা তড়িৎ পরিবহন করার ক্ষমতা চলে আসবে। এটা বাউন্ড ইলেকট্রন, দিস ইজ ফ্রি ইলেকট্রন। ওকে, এখান থেকে যে এখানে চলে গেল একটা ইলেকট্রন, তাহলে এখানে একটা ইলেকট্রন শূন্য স্থানে তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে হোল। এটা হচ্ছে পজিটিভলি চার্জড। আর এখানে চলে এলো একটা ইলেকট্রন, জাম্প করে চলে এসছে, এটা হচ্ছে নেগেটিভলি চার্জড। তার মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দু রকম চার্জ ক্যারিয়ার বা আধান বাহক থাকবে,
এর ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার, তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আধান বাহক দু রকমের হবে, একটা হচ্ছে হোল বা গর্ত, আর একটা হচ্ছে ইলেকট্রন বা হচ্ছে যেটা নেগেটিভ আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত। তাহলে একটা হচ্ছে ধনাত্মক আধান বাহক পজিটিভলি চার্জ ক্যারিয়ার হোল, আর একটা থাকবে ঋণাত্মক আধান বাহক ইলেকট্রন। তো আমরা যদি স্ট্রাকচার দেখি জার্মেনিয়াম কেলাসের ক্ষেত্রে, জার্মেনিয়াম কেলাসের ক্ষেত্রে যে স্ট্রাকচার দেখি তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবো। আমরা কি জানি জার্মেনিয়াম সিলিকন এদের হচ্ছে ভ্যালেন্সি চার। তো এদের স্ট্রাকচার কেমন হয়? ধরো কোনো একটা জার্মেনিয়াম কেলাস আছে, সে তার পার্শ্ববর্তী জার্মেনিয়াম কেলাসগুলোর সঙ্গে এই একটা ইলেকট্রন দিয়েছে, একটা দিয়েছে। তাহলে এক বন্ধনটা আমরা দেখাচ্ছি এইভাবে, দুজন দুজন একটা ইলেকট্রন শেয়ার করেছে, সমযোজী এক বন্ধন। তাহলে ত্রিমাত্রিক নির্দেশ তলে জিনিসটা কিন্তু এভাবে ছড়িয়েছে, এর উপরেও আছে, ওই সাইডেও আছে। এদিকেও আছে, জিনিসটা চলছে। এটা একটা লেয়ার হলে একটা লেয়ার হলে পরপর এরকম আছে। প্রত্যেকে তার পার্শ্ববর্তী জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে সমযোজী এক বন্ধনের সাহায্যে যুক্ত আছে, দিয়ে তাহলে ভ্যালেন্স ইলেকট্রন গুলো বা যোজ্যতা ইলেকট্রন গুলো এভাবে আটকে পড়ে আছে। ফ্রি ইলেকট্রন না, বাউন্ড ইলেকট্রন, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন গুলো এভাবে আছে। এদিকেও আছে, এদিকে আছে, এদিকে আছে। এখানে একটা দেখিয়ে দিই। তো চলছে। এবার যখন আমরা কিছু পরিমাণ শক্তি দেবো, শক্তি দিলে কি হচ্ছে, এই যে বন্ধনগুলো গঠন আছে সেগুলো ভেঙে যাবে। তাপ শক্তি দিলাম, উত্তপ্ত করলাম, উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে বন্ধনগুলো ভেঙে গেলে একটা বন্ধন ভাঙলে দেখো এখানে যদি একটা বন্ধন ভেঙে যায়, মানে একটা ইলেকট্রন যদি এখান থেকে বের করে আনতে পারি, তাহলে আমাদের যে এনার্জিটা দিলাম সেটা যদি বন্ধন বিয়োজন শক্তি বা যেটাকে আমরা বলছি ব্যান্ড গ্যাপ এনার্জি তার থেকে বেশি হয়ে যায়, তখন ওটা ভেঙে যাবে। একটা বন্ধন ভাঙলে এক জোড়া ইলেকট্রন বেরিয়ে আসবে এবং দুটো এক জোড়া হোল তৈরি হবে। দুটো বেরোচ্ছে মানে দুটো যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এখানে কিন্তু একটাই যদি বার করি, একটাই ধরো বেরিয়ে এসছে, মানে একটা বন্ধন ভেঙে গেছে, জিনিসটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তার মানে এখানে দুটো ইলেকট্রন শূন্য স্থানে তৈরি হয়েছে, দুটো ইলেকট্রন বেরিয়ে চলে এসেছে, আর দুটো পজিটিভলি চার্জড হোল তৈরি হয়েছে। ওকে, রাইট। তাহলে একটা বন্ধন থেকে তার মানে আমরা যতগুলো ইলেকট্রন পাবো ততগুলোই হোল পাবো। এবার ইলেকট্রনের মোশন আর হোলের মোশন কিন্তু পরস্পর বিপরীত অভিমুখে হবে, কারণ দুটোর ক্ষেত্রে ফিল্ড যদি অ্যাপ্লাই করি, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তার ক্ষেত্রে কিন্তু হোল আর ইলেকট্রন দুটো একদিকে যাবে না। হোলগুলো যাবে ইলেকট্রিক ফিল্ডের দিকে। যেমন ধরো আমরা যদি বলি এখানে একটা ফিল্ড অ্যাপ্লাই করেছি, দিস ইজ পজিটিভলি চার্জড, দিস ইজ নেগেটিভলি চার্জড। তো ফিল্ডটা কোন দিকে? এদিকে ইলেকট্রিক ফিল্ড, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখবো ইলেকট্রনগুলো মুভ করছে
কালো ডটগুলো ইলেকট্রন মুভ করছে এদিকে, আর হোলগুলো মুভ করছে এদিকে, এটা পজিটিভলি চার্জড। ওকে, তার মানে এখানে এফেক্টিভ যে চার্জ হয় সেটা কিন্তু জিরো হয়ে যায়, আর নেট চার্জ কিন্তু জিরো, মানে কেউ দুজনের জন্য যে নেট চার্জ, মোট যে আধানের পরিমাণ সেটা কিন্তু শূন্যই থেকে যাবে। তো কোনো উপায়ে, তাহলে এইটা হচ্ছে আমাদের বিশুদ্ধ একটা অর্ধপরিবাহী ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। যখন আমরা স্বকীয় অর্ধপরিবাহী জার্মেনিয়াম কেলাস, এটা বলা হচ্ছে স্বকীয় বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। সেটা ঠিক করে দেখে নেবে, খুব ভালো ইন্টারেস্টিং জায়গা আসতে চলেছে। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে, তো আমরা দেখতে পাচ্ছি যারা স্বকীয় বা বিশুদ্ধ অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে কিন্তু হোল আর ইলেকট্রনের সংখ্যা বা কনসেন্ট্রেশন সমান। তার মানে যারা বিশুদ্ধ অর্ধপরিবাহী হবে তার মধ্যে যখন আমরা বাইরে থেকে শক্তি প্রদান করব যেটা ব্যান্ড গ্যাপ এনার্জির থেকে বেশি বা এই বন্ধনগুলোকে ভাঙার জন্য সাফিসিয়েন্ট, একটা ইলেকট্রন বেরোলে একটা হোল তৈরি হচ্ছে। তো সুতরাং দেখলাম কি, সুতরাং বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন ও হোল ঘনত্ব সর্বদা সমান, মানে Ne = NH, এবং এটাকেই আমরা এর ক্ষেত্রে এটাকে Ni, দ্যাট ইজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এর ঘনত্ব হিসাবে ইলেকট্রন বা হোল ঘনত্ব সমানকে Ni দিয়ে প্রকাশ করব। আর একটা বিষয় সেটা হলো কোন একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসকে বাইরে থেকে শক্তি দিলে যে ইলেকট্রনগুলো বেরিয়ে এলো বা হোলগুলো বেরিয়ে এলো তাদের জন্য প্রবাহ মাত্রার অভিমুখটা কিন্তু একই দিকে হয়, কারণ ইলেকট্রন যেদিকে যাবে প্রবাহটা অপোজিট দিকে যাবে, আর হোল যে দিকে যাবে সেই দিকে প্রবাহ যাবে। তাহলে দেখো দুজনের দিকটা উল্টো, তার মানে এবং এক্ষেত্রে প্রবাহ মাত্রা মানে বাইরে থেকে যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় বা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, প্রবাহ মাত্রা I সেটা দুটোর যোগফলের সমান IE + IH। হোল কারেন্ট, কারেন্ট ডিউ টু হোল মুভমেন্ট and current due to electron movement. When we apply an external electric field, net current হবে IE + IH। এবার তো নিম্ন উষ্ণতায় এই ইলেকট্রনগুলো এখান থেকে বিচ্ছিন্ন হতে পারে না, সেই জন্য অন্তরক বা অর্ধপরিবাহীটা অন্তরকের মতো আচরণ করে নিম্ন উষ্ণতায়। কিন্তু উষ্ণতা বৃদ্ধি করা হলে যদি সেই উষ্ণতাটা মানে শক্তির মানটা যদি বন্ধন বিয়োজন শক্তি বা এখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য ব্যান্ড গ্যাপ এনার্জির সঙ্গে 1 ইলেকট্রন ভোল্টের বেশি হয়ে যায়, তখনই কিন্তু ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে আসে, একটা ইলেকট্রন বেরোলে একটা হোল তৈরি হবে। এবার ঘটনা কি, নিম্ন উষ্ণতায় যেহেতু বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা খুব কম, তার এইভাবে এর পরিবহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এর মধ্যে কিছু ইমপিউরিটি বা অপদ্রব্য মেশানো হবে এবং অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করা হবে, যেটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়। বিশুদ্ধ অর্ধপরিবাহীর কিন্তু প্রয়োগ যতটা আছে, কিন্তু অবিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা বহুগুণ বেশি। তো সেটাকেই বলা হচ্ছে অবিশুদ্ধ বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা
করার জন্য এর মধ্যে অপদ্রব্য মেশানো হয়, এমন ভাবে যাতে কেলাস গঠন অক্ষুণ্ণ থাকে। মানে কেলাস গঠনে খুব একটা পরিবর্তন না করে মনে রাখবো আমরা যে ডোপিংটা করছি সেটা খুব স্বল্প মাত্রায়, অ্যাপ্রক্সিমেটলি 10⁻6:1 এই রেশিওতে করা হবে। তো আমরা যে অপদ্রব্য বা কেলাস মেশাবো এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডোপিং। এই প্রক্রিয়াকে বলা হয় ডোপিং করা। ডোপিং করলে আমরা জানি ডোপ টেস্টে ধরা পড়ে যায় অনেক প্লেয়ার, ঠিক তেমনি ডোপিং করলেও তার ক্ষমতা বা কর্মদক্ষতা বেড়ে যায়। তো আমরা দু রকম ডোপিং করবো, একটা ট্রাইভ্যালেন্ট একটা পেন্টাভ্যালেন্ট, একটা ত্রিযোজী একটা পঞ্চযোজী। ধরো এখানে যদি আমরা পঞ্চযোজী অপদ্রব্য ডোপিং করি, ধরো ফসফরাসের ক্ষেত্রে 5টা ইলেকট্রন থাকে। তো ফসফরাস দিয়ে সাপোজ একটাকে ডোপিং করলাম, এর স্ট্রাকচারটা নরমাল করে দিই যেমন ছিল। ফসফরাস দিয়ে ডোপিং করলাম, তাহলে কি হচ্ছে ফসফরাসের 5টার মধ্যে 4টে স্ট্রাকচার কমপ্লিট করার পর একটা এক্সট্রা ইলেকট্রন আছে। তো ইলেকট্রনটা কোনো বন্ধন গঠনে সাহায্য করছে না, তো কেলাসের মধ্যে ফ্রিলি মুভ করতে পারে, ঘুরে বেড়ায়। তো এটার ক্ষেত্রে এর এনার্জিটা অনেকটাই কম হয়, যে যে মিনিমাম এনার্জি দিয়ে ওটাকে আমার বের করে আনা যায়, কন্ডাকশনে পাঠিয়ে দেওয়া যায়, দিয়ে কন্ডাকশন ইলেকট্রনে কনভার্ট করা যায়। মোটামুটিভাবে এই যে একটা এক্সট্রা ইলেকট্রন হলো, তার ফলে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, তারপরে ইলেকট্রনই হচ্ছে প্রধান মুখ্য বাহক হয়ে গেল। তাহলে সেটাই হচ্ছে, তাহলে ইলেকট্রন মানে নেগেটিভ, দ্যাট ইজ এন টাইপ সেমিকন্ডাক্টর পেলাম। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পঞ্চযোজী অপদ্রব্য ডোপিং করা হবে। তার ফলে যে একটা এক্সট্রা ইলেকট্রন হচ্ছে, তার এনার্জি খুব কম পরিমাণে এনার্জি দিয়ে সেটাকে মুক্ত করা যায়, মানে ফ্রি ইলেকট্রনে কনভার্ট করে দেওয়া যায়। তো তার জন্য এটাকে যদি আমরা দেখি, এই ধরো পরিবাহী পটি হয় কন্ডাকশন ব্যান্ড, এই যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, এই যে ইলেকট্রনটা তার এনার্জি লেভেলটা মোটামুটি এর খুব কাছাকাছি অবস্থান করে, মোটামুটি 0.01 ইভি গ্যাপটা। ফর জার্মেনিয়াম কেলাসের ক্ষেত্রে 0.0, এটাকে বলা হচ্ছে দাতা শক্তি স্তর, ডোনার লেভেল। এই একটা ইলেকট্রন কে মানে 0.01 ইভি দিয়ে এনার্জি দিয়ে এটাকে কন্ডাকশন ব্যান্ডে পাঠিয়ে দিতে পারলেই ওটা পরিবাহী ইলেকট্রনে পরিণত হচ্ছে। ইলেকট্রনটা এখানে অবস্থান করছে, আমি একটা দেখাচ্ছি, এখানে যদি একটা দেখিয়েছি, ঠিক আছে, একাধিক হতে পারে। তো মনে রাখতে হবে এই যে ডোপিংটা ফসফরাস মানে কেমন হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে কি হলো, ইলেকট্রন সংখ্যাটা বাড়ছে। তার মানে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন গ্রেটার দ্যান নাম্বার অফ হোল, কারণ এখানে বন্ধনগুলো ভাঙার আগে কিছু এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে, যেগুলোর এনার্জি খুবই কম, খুব সামান্য এনার্জি দিয়ে ওটাকে ফ্রি করে দেওয়া যায়, দ্যাট ইজ ওটা কন্ডাকশন করতে পারে, এরকম ফ্রি ইলেকট্রনে কনভার্ট করা যায়। তো সেই জন্য ইলেকট্রন কনসেন্ট্রেশন বেড়ে গেল। এই কারণে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফলে
এই টাইপের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর যেটাকে এন টাইপ বলা হচ্ছে, তার ক্ষেত্রে ফলে এন টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য আধান বাহক হচ্ছে মুখ্য আধান বাহক হচ্ছে ইলেকট্রন। কারণ ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, আর মানে আমরা বাইরে থেকে শক্তি দিইনি তা সত্ত্বেও কিছু এক্সট্রা ইলেকট্রন থাকছে, তার মানে ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ ডেনসিটি বা কনসেন্ট্রেশন বেড়ে যাবে। মুখ্য বাহক ইলেকট্রন আর গৌণ বাহক হচ্ছে হোল। সিলিকনের ক্ষেত্রে 0.05 হয় আমাদের দাতা শক্তি স্তরের সাথে কন্ডাকশন ব্যান্ডের যে গ্যাপটা। জার্মেনিয়ামে 0.01 ইভি, মানে 0.01 ইভি দিলেই সেটা এখানে জাম্প করে চলে যেতে পারবে। কতখানি এনার্জি লাগবে? অনেকখানি, মানে এই যে ব্যান্ড গ্যাপের থেকে কিন্তু অনেকটা ক্লোজ দেখতে পাচ্ছি, এটা অনেকটা কম এনার্জি, মানে খুব কন্ডাকশন ব্যান্ডে ডোনার যে লেভেলটা সেটা ওখানে থাকে, যেহেতু শক্তিটা খুব কম পরিমাণ প্রয়োজন। আবার যদি কোনো ট্রাইভ্যালেন্ট ডোপিং করি, ধরো আমরা বোরন করলাম, বোরন যদি করি বা অ্যালুমিনিয়াম ডোপিং করলাম, তার ক্ষেত্রে কি হয়? তাহলে এই ছবিটা হলো, তোমরা লিখে নেবে ঠিক করে, মুছে দিলাম। এবার যদি আমরা একটা ট্রাইভ্যালেন্ট ডোপিং করতাম, সে তখন কি হতো? ট্রাইভ্যালেন্ট মানে তিনটে বন্ধন কমপ্লিট করলো, মানে রিপ্লেস করছি। রিপ্লেসটা কি রেশিওতে হবে? 10⁻⁶:1 অনুপাতে। প্রতি 10⁶ সংখ্যক জার্মেনিয়াম ক্লাসে একটা করে ফসফরাস ডোপিং করলাম, করে এন টাইপ তৈরি করলাম। সিমিলার প্রতি 10⁶ সংখ্যক জার্মেনিয়ামের মধ্যে একটা করে অ্যালুমিনিয়াম বা বোরন ডোপিং করলাম, সেক্ষেত্রে কেমন হবে? তার ক্ষেত্রে বোরন বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট বা ত্রিযোজী, সে তিনটা বন্ধন কমপ্লিট করলো, একটা বন্ধন কমপ্লিট করতে পারবে না, মানে একটা হোল তৈরি হবে, এক্সট্রা হোল, মানে একটা শূন্যতা থেকে যাবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট বা ত্রিযোজী অপদ্রব্য ডোপিং করা হবে। সেক্ষেত্রে ছবিটা কেমন হবে? সেক্ষেত্রে ছবিটা দাঁড়াচ্ছে, এটাকে মুছে দিই আবার। জার্মেনিয়াম ছিল, এখানে একটা আমরা অ্যালুমিনিয়াম ডোপিং করেছি। অ্যালুমিনিয়াম করলে সে এইদিকে কমপ্লিট করলো, কিন্তু একটা এক সাইড ভেঙে যাবে, থাকবে না, মানে একটা শূন্য স্থানের সৃষ্টি হচ্ছে। কারণ অ্যালুমিনিয়ামে তিনটে ইলেকট্রন থাকে, তিনটে দিল, তাহলে বাইরে একটা, তাহলে একটা এক্সট্রা হোল ফরমেশন হয়ে গেল, হুইচ ইজ পজিটিভ, মানে ইলেকট্রন নেই মানে সেটা পজিটিভ। তার মানে এইভাবে, তো এইগুলো এই ইলেকট্রন চাইতে অ্যাকসেপ্ট করতে চাইছে, ইলেকট্রন কে দান করে? ভ্যালেন্স দান করে, এখান থেকে পাই, তাই এর কাছে থাকবে। তাহলে পি টাইপের ক্ষেত্রে যেটা হবে, আমাদের যেটা গ্রহিতা শক্তি স্তর, সেটা ভ্যালেন্স ব্যান্ডের কাছে অবস্থান করবে। এর ক্ষেত্রে এনার্জি গ্যাপটা 0.01 ইভি। ওকে, এটাকে বলা হচ্ছে দাতা শক্তি স্তর, ছিল এটার নাম হচ্ছে গ্রহিতা শক্তি স্তর। অ্যাকসেপ্টার লেভেল, ওটা ছিল ডোনার লেভেল। তাহলে এইভাবে আমার ছবিটা আসতে তো পুরোপুরি, তাহলে যেগুলো গ্রহিত শক্তি স্তর সেগুলো অবস্থান করবে কোথায়? ভ্যালেন্স ব্যান্ডের কাছে অবস্থান করবে। মানে 0.01 ভোল্ট দিলেই, পোটেনশিয়াল দিলেই একটা ইলেকট্রন জাম্প করে ওখানে যেতে পারবে, ফলে আবার একটা হোল ক্রিয়েট হবে। এইভাবে যত আমরা যদি এই রেশিওতে মেশাই, এই অনুপাতে মেশাই,
তাহলে সেই ক্ষেত্রে তাহলে যেটা পি টাইপ সেমিকন্ডাক্টর হলো তার ক্ষেত্রে ছবিটা এরকম, তোমরা ছবিটা ঠিক করে এঁকে নেবে। তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়ালো, এটা মুছে দিলাম এবার। এটার ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়ালো, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ হোল কনসেন্ট্রেশন গ্রেটার দ্যান ইলেকট্রন কনসেন্ট্রেশন। তার মানে মেজর ক্যারিয়ার বা মুখ্য বাহক, এখানে মুখ্য বাহক হবে পি টাইপের ক্ষেত্রে হোল। পি ফর পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বা পজিটিভ টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা ধনাত্মক প্রকৃতির অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা পি টাইপ। আর গৌণ বাহক এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন। তো এন টাইপ, এটা হলো এন টাইপের ক্ষেত্রে ছবি আঁকতে দেয়, ডোনার অ্যাকসেপ্টর লেভেলে ছবিগুলো এঁকে দেখাতে হয়। এটা হচ্ছে পি টাইপের ক্ষেত্রে। তাহলে এন টাইপে থাকবে হচ্ছে দাতা শক্তি স্তর, পি টাইপের ক্ষেত্রে গ্রহিতা শক্তি স্তর। তো ছবিগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, কার ক্ষেত্রে মুখ্য বাহককে, গৌণ বাহককে, এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করি, এবং যে কোনো অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখা যায় যেটা, সেটা এন ই ইন্টু এন এইচ, এটা এন আই স্কোয়ারের সাথে সমান হবে। অবিশুদ্ধ ইন্ট্রিনসিকের ক্ষেত্রে যে কনসেন্ট্রেশন ছিল তার স্কোয়ার, মানে হোল বা ইলেকট্রন কনসেন্ট্রেশন বোথ আর ইকুয়াল ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে হোল বা ইলেকট্রন কনসেন্ট্রেশন যা হবে তার বর্গ অবশ্যই পি টাইপ বা এন টাইপের ক্ষেত্রে এনই আর এনএইচ এর মাল্টিপ্লিকেশনের যে ভ্যালু তার সাথে সমান হবে। এই দিয়ে আমাদের নিউমেরিক্যাল করতে হবে। তো এই সূত্রটা আমাদের অবশ্যই তোমরা ভালো করে খেয়াল রাখবে। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতা, মানে যেটা আমরা ওহমস ল পড়েছিলাম সেখান থেকে একটা পরিবাহিতা মানে হচ্ছে সিগমা ক্যালকুলেট করবো কত আসে। তো দেখি নেক্সট আমাদের টপিক অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতা। ওখানে কোন একটা অর্ধপরিবাহী আছে, তার ক্ষেত্রে আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, তার ফলে হোলগুলো মুভ করছে এদিকে, ইলেকট্রনগুলো মুভ করছে এদিকে। আমরা এখানে ধরে নিচ্ছি ক্রস সেকশনাল এরিয়াগুলো আমরা ধরে নেব। তো আর ধরে নেওয়া যায়, ধরি ইলেকট্রন ঘনত্ব Ni, হোল ঘনত্ব NH। আচ্ছা, ইলেকট্রন মোবিলিটি মানে হচ্ছে ইলেকট্রনের সচলতা, মোবিলিটি মিউ, ইলেকট্রনের সচলতা ভিডি সমান মিউ ই, তোমরা পড়েছিলে মিউ ই, আর হোলের সচলতা মিউ এইচ। তো আমরা এখন জানি অর্ধপরিবাহীর ক্ষেত্রে টোটাল যে কারেন্টটা হয় এটা হচ্ছে আই ই প্লাস আই এইচ। ওকে, এবার আমরা আই এর যে ফর্মুলা শিখেছিলাম, আই সমান এন ই এ ভিডি। ভিডিটা হচ্ছিল হচ্ছে ড্রিফট ভেলোসিটি,
এটা ছিল এরিয়া, এরিয়া ক্রস সেকশন। এই যে এরিয়াটা এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। যার যে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এ। আর ইলেকট্রন হলে দুটো চার্জই সমান, দুটো ই। তাহলে দেখো আমাদের একটা রিলেশন শিখেছিলাম VD ইকুয়ালস টু মিউ ইনটু ই। তাহলে আমরা এখান থেকে যদি এক্সপ্রেশনটা আবার বসাই, অতএব মোট প্রবাহ মাত্রা আই ই কে লিখছি এন ই, প্রথমটা হচ্ছে আই লিখে নি, আই ই প্লাস আই এইচ। তাহলে আই কে কত লিখতে পারি, এন ই ই এ, ভিডি মানে হচ্ছে মিউ ই, তাহলে মিউ ই ইনটু ই প্লাস, ওকে, আই এইচ এর ক্ষেত্রে কত লেখা যাবে, এন এইচ ই এ মিউ এইচ ইনটু ই। এটাতে যেগুলো কমন যাচ্ছে, তাহলে এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ সমান ই এ সমান আই। এগেন পেয়েছিলাম কারেন্ট ডেনসিটি জে সমান হচ্ছে আই বাই এ, প্রবাহ ঘনত্ব ওহমস ল, প্রবাহ ঘনত্ব পেয়েছিলাম ওখানে ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। তাহলে জে যদি এখানে বসি আই বাই এ, তাহলে জে চলে আসছে ই এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ ইনটু ই। এগেন জে ইকুয়ালস টু সিগমা কন্ডাক্টিভিটি ইনটু ই। দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম। তাহলে সিগমাটা কত হলো, অতএব সিগমা চলে এলো ই এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পরিবাহিতা বা কন্ডাক্টিভিটির যে সূত্র সেটা আমরা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, ই ইন্টু এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ। এটাকে বলা হচ্ছে পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক। যদি বলি রোধাঙ্ক কত হবে, রেজিস্টিভিটি, তাহলে রোধাঙ্ক হবে রো 1 বাই সিগমা, ইট ইজ 1 বাই ই ইন্টু এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ। এটাই হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতা বা এবং এটা রোধাঙ্ক। এটা হচ্ছে পরিবাহিতা, ঠিক আছে। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র ছিল, বুঝে নিলাম আমরা। তো আজকের ক্লাসে এই অবধি থাক, অনেকক্ষণ হয়ে গেছে। তো বিষয়গুলো তোমরা দেখে নাও ভালো করে। এরপরের দিন আমরা শুরু করবো পিএন জাংশন। পি টাইপ পেলাম, পি টাইপ বিশুদ্ধ অর্ধপরিবাহী, সেখানে ট্রাইভ্যালেন্ট ডোপিং করতে হয়। এন টাইপের ক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট ডোপিং করতে হয়। ডোনার লেভেল, অ্যাকসেপ্টর লেভেল কার কাছে কোথায় থাকে, কোনটা থাকে, এনার্জি গ্যাপগুলো কত হয়, কত গ্যাপে থাকে, এনার্জি গ্যাপগুলো কম হয়, তাই কোনটার কাছে থাকবে। দাতা শক্তি স্তর থাকবে হচ্ছে পরিবাহীর কাছে, গ্রহিতাটা থাকবে, যেটা অ্যাকসেপ্টার যেটা থাকবে সেটা থাকবে ভ্যালেন্সের কাছে। তো যাই হোক, এগুলো দেখলাম এবং সূত্র একটা গাণিতিক রূপ শিখলাম, এবং প্রথম দিকটা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে কিভাবে ব্যান্ডটা ফরমেশন হচ্ছে, যেটা নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে কি হয়, আর যখন পরমাণু জোট বা অনেকগুলো পরমাণুর ক্ষেত্রে ভাবি তখন একটা এনার্জি স্টেটকে প্রভাবিত করে পার্শ্ববর্তীগুলো, তার ফলে সেখানে একটা স্প্লিট, এনার্জি ব্যান্ডগুলো স্প্লিট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এবং সেখানে ব্যান্ড ফরমেশন হচ্ছে বা শক্তিপটি সৃষ্টি হচ্ছে, সেই জায়গাটা দেখালাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। ছবিগুলো যেগুলো বললাম সেগুলো ভালো করে দেবে। পি টাইপ এন টাইপের ক্ষেত্রে
ছবিটা কেমন হয়, মানে এনার্জি গ্যাপের দাতা শক্তি স্তর গ্রহিতা শক্তি স্তরের ছবিটা। আর একটা গুরুত্বপূর্ণ এবছর বোর্ড এক্সামের জন্য খুবই, এটা হচ্ছে প্রথমটা যেটা পরিতত্ত্বের সাহায্যে অন্তরায় অর্ধ পরিবাহের মধ্যে তুলনা। ঠিক আছে, তো এটা ভালো করে দেখো। নেক্সট দিন আমরা পি টাইপ এন টাইপটা সেমিকন্ডাক্টর শুরু করবো। আজকে এখানেই শেষ করবো।